এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ের স্বর্ণমেঘা বলো। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এমন এক দিন যা আগে কখনো আসেনি। একই দিনে একদিকে জাতীয় সংসদ নির্বাচন আর অন্যদিকে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী এক বিশাল গণভোট। কিন্তু এই ভোটকে ঘিরে এখন সারা দেশে বইছে বিতর্কের ঝড়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে শুরু করে সরকারি সব দপ্তরে এখন একটাই স্লোগান, গণভোটের হাতে সিল দিন। এমনকি ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামতে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে নির্বাচনের আয়োজন করা, সেখানে তারা কি নিজেই একটি পক্ষ হয়ে দাঁড়াচ্ছে? সরকারের এই অতি তৎপরতা কি শেষ পর্যন্ত নির্বাচনের নিরপেক্ষতাকে বড় কোনো প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঐতিহাসিক গণভোট এবং সরকারের প্রচারণার নেপথ্য কাহিনী নিয়ে। আমরা জানব কেন সরকার হ্যাঁ ভোটের জন্য এত মরিয়া এবং কেন বিশ্লেষকরা এই প্রচারণাকে সাধারণ মহড়া হিসেবে দেখতে নারাজ ও শক্তি দিয়ে মাঠে নেমেছে। প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পেজে হ্যাঁ ভোটে সিল দেওয়ার ফটোকার্ড শেয়ার করা হচ্ছে এবং ভিডিও বার্তায় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকার বলছে হ্যাঁ ভোট দিলে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রধান ভূমিকা থাকবে এবং ইন্টারনেটের মতো সেবা হবে মানুষের মৌলিক অধিকার। এমনকি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার উপরও আসবে বড় নিয়ন্ত্রণ। সংস্কৃতি মন্ত্রণালয়ের তৈরি ভিডিওগুলোতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুম কমিশনের সদস্যদের রাখা হয়েছে, যারা কেন হ্যাঁ ভোট দেওয়া জরুরি তা ব্যাখ্যা দিয়েছেন। সরকারের বার্তা পরিষ্কার, হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ পাবেন, আর না ভোট দিলে কিছুই পাবেন না। কিন্তু এখানেই দেখা দিয়েছে এক বিশাল নীতিগত ও রাজনৈতিক টুইস্ট। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন পদ্ধতিগতভাবে নিরপেক্ষ অবস্থানে থাকলেও খুদ সরকার যখন একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছে, তখন মাঠ পর্যায়ের প্রশাসন কি আর নিরপেক্ষ থাকতে পারবে? নির্বাচনের সময় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, সেই ডিসি ও ইউএনওদের উপর সরকারের প্রকাশ্য অবস্থানের প্রভাব কি হবে? যেখানে নিরপেক্ষ নির্বাচন করায় সরকারের মূল ম্যান্ডেট, সেখানে স্কুল কলেজের শিক্ষকদের প্রচারণায় নামানোর নির্দেশ কি এক ধরনের পরোক্ষ চাপ নয়? সমালোচকদের মতে সরকার সংস্কারের বিষয়ে এতটাই মরিয়া যে নিরপেক্ষতার সেই সূক্ষ্ম রেখাটি হয়তো অতিক্রম করে ফেলছে। আপনার কি মনে হয়, একটি অন্তর্বর্তী সরকারের কি সরাসরি গণভোটের কোনো এক পক্ষ এভাবে জোরে সোরে প্রচারণা চালানো উচিত, নাকি তাদের কাজ ছিল কেবল বিকল্পগুলো জনগণের সামনে তুলে ধরা এবং রায় জনগণের উপর ছেড়ে দেওয়া? সরকারের এই ভূমিকা কি ভবিষ্যতে নির্বাচনের ফলাফলের স্বচ্ছতা নিয়ে কোনো বিতর্ক তৈরি করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। একদিকে দীর্ঘ প্রতীক্ষিত বেলের যুদ্ধ, অন্যদিকে রাষ্ট্রের কোল অঞ্চলে বদলে দেওয়া গণভোট। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ কি আমরা এক নতুন স্বচ্ছ রাজনীতির দেখা পাবো, নাকি এই প্রচারণা বিতর্কের ছায়া ঢাকা পড়বে জনরায়? সেটাই এখন দেখার বিষয়। গভীর রাজনৈতিক সংস্কার হোক বা অসীম ক্ষমতার ভারসাম্য, রহস্য আর উত্তেজনার যেন শেষ নেই। আমরা কি সেই পরম সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্মিত ভিডিও চিত্রে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারদের আবেগ কেন ব্যবহার করা হচ্ছে এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের উপর এর প্রভাব কি হবে, সবটাই আজ আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলবো। সময়টা এখন 2026। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এই গণভোটের মূল উদ্দেশ্য হল রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং নাগরিক অধিকারের মতো জায়গাগুলোতে আমূল পরিবর্তন আনা। ভোটাররা যদি হ্যাঁ ভোট দেন, তবে কেবল এই সংস্কারগুলো সংবিধানে স্থায়ীভাবে যুক্ত হবে, আর যদি না জয়ী হয় তবে দেশ ফিরে যাবে সেই আগের শাসন ব্যবস্থায়। এই পরিবর্তনের গুরুত্ব বোঝাতে সরকার এখন সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পেজে হ্যাঁ ভোটে সিল দেওয়ার ফটোকার্ড শেয়ার করা হচ্ছে এবং ভিডিও বার্তায় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকার বলছে হ্যাঁ ভোট দিলে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রধান ভূমিকা থাকবে এবং ইন্টারনেটের মতো সেবা হবে মানুষের মৌলিক অধিকার। এমনকি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার উপরও আসবে বড় নিয়ন্ত্রণ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তৈরি ভিডিওগুলোতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুম কমিশনের সদস্যদের রাখা হয়েছে, যারা কেন হ্যাঁ ভোট দেওয়া জরুরি তা ব্যাখ্যা দিয়েছেন। সরকারের বার্তা পরিষ্কার, হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ পাবেন, আর না ভোট দিলে কিছুই পাবেন না। কিন্তু এখানেই দেখা দিয়েছে এক বিশাল নীতিগত ও রাজনৈতিক টুইস্ট। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন পদ্ধতিগতভাবে নিরপেক্ষ অবস্থানে থাকলেও খুদ সরকার যখন একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছে, তখন মাঠ পর্যায়ের প্রশাসন কি আর নিরপেক্ষ থাকতে পারবে? নির্বাচনের সময় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, সেই ডিসি ও ইউএনওদের উপর সরকারের প্রকাশ্য অবস্থানের প্রভাব কি হবে? যেখানে নিরপেক্ষ নির্বাচন করায় সরকারের মূল ম্যান্ডেট, সেখানে স্কুল কলেজের শিক্ষকদের প্রচারণায় নামানোর নির্দেশ কি এক ধরনের পরোক্ষ চাপ নয়? সমালোচকদের মতে সরকার সংস্কারের বিষয়ে এতটাই মরিয়া যে নিরপেক্ষতার সেই সূক্ষ্ম রেখাটি হয়তো অতিক্রম করে ফেলছে। আপনার কি মনে হয়, একটি অন্তর্বর্তী সরকারের কি সরাসরি গণভোটের কোনো এক পক্ষ এভাবে জোরে সোরে প্রচারণা চালানো উচিত, নাকি তাদের কাজ ছিল কেবল বিকল্পগুলো জনগণের সামনে তুলে ধরা এবং রায় জনগণের উপর ছেড়ে দেওয়া? সরকারের এই ভূমিকা কি ভবিষ্যতে নির্বাচনের ফলাফলের স্বচ্ছতা নিয়ে কোনো বিতর্ক তৈরি করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। একদিকে দীর্ঘ প্রতীক্ষিত বেলের যুদ্ধ, অন্যদিকে রাষ্ট্রের কোল অঞ্চলে বদলে দেওয়া গণভোট। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ কি আমরা এক নতুন স্বচ্ছ রাজনীতির দেখা পাবো, নাকি এই প্রচারণা বিতর্কের ছায়া ঢাকা পড়বে জনরায়? সেটাই এখন দেখার বিষয়। গভীর রাজনৈতিক সংস্কার হোক বা অসীম ক্ষমতার ভারসাম্য, রহস্য আর উত্তেজনার যেন শেষ নেই। আমরা কি সেই পরম সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত?